আজ আমরা তাপ এই অধ্যায়ের অন্তর্গত তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন সম্বন্ধে আলোচনা করব। এই বিষয়টা জানার জন্য আমরা এখন একটা পরীক্ষা করব। ঘরের উষ্ণতায় ধরা যাক 25 ডিগ্রি সেন্টিগ্রেড একটা গ্লাস নেওয়া হলো। এবার গ্লাসটার মধ্যে একটা বড় মাপের বরফের টুকরো নেওয়া হলো। গ্লাসের মধ্যে রাখা যায় এমন একটা বরফের টুকরো। যদি একটা থার্মোমিটার দিয়ে বরফের উষ্ণতা আমরা মাপি, তাহলে থার্মোমিটারে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড পাঠ পাব। এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেওয়া হলো। কি দেখা যাবে? দেখা যাবে যে বরফটা আস্তে আস্তে গলছে আর জলে পরিণত হচ্ছে। এইবার আবার থার্মোমিটার দিয়ে বরফটার উষ্ণতা পরিমাপ করা হলো। দেখা গেল এবারেও বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ বরফের উষ্ণতার কোনো পরিবর্তনই হচ্ছে না। এবার গ্লাসটার গায়ে হাত দিয়ে দেখো, কি দেখা যাবে? গ্লাসটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। যদি থার্মোমিটার দিয়ে গ্লাসটার উষ্ণতা মাপা হতো, তবে দেখা যেত গ্লাসের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে অনেকটা কমে গেছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? পরীক্ষা শুরুর আগে বরফের উষ্ণতা কত ছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। পরীক্ষা চলাকালীন অবস্থায় উষ্ণতা বাড়ছে, কমছে, না একই রয়েছে? অবশ্যই পরীক্ষা চলাকালীন অবস্থায় আমরা দেখেছি যে বরফের উষ্ণতার একই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। পরীক্ষা শুরুর আগে গ্লাসের উষ্ণতা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু পরীক্ষা চলাকালীন অবস্থায় আমরা দেখেছি যে গ্লাসের উষ্ণতা আস্তে আস্তে কমছে। এইভাবে বারবার বরফ আর গ্লাসের উষ্ণতা মাপতে থাকলে দেখা যাবে কি যে পুরো বরফটা গলে জলে পরিণত না হওয়া পর্যন্ত বরফের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটছে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকছে। কিন্তু গ্লাসে বরফ নেওয়ার পর থেকেই গ্লাসের উষ্ণতা কমতে থাকছে। তাহলে একটা জিনিস এখানে দেখো যে গ্লাসের উষ্ণতা কিন্তু ক্রমশ কমছে, তার মানে গ্লাসটা নিশ্চয় কিছু পরিমাণ তাপ হারাচ্ছে। তাহলে সেই তাপটা গেল কোথায়? তাহলে কি বরফের এই জলে পরিণত হওয়া আর গ্লাসের তাপ হারানোর মধ্যে কোনো সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে। আসলে গ্লাস কিছু তাপ হারিয়েছে আর সেই তাপ গ্রহণ করেছে কে? বরফ। আর তাতেই বরফ গলে জলে পরিণত হয়েছে। কিন্তু বরফের গ্রহণ করা এই তাপ বরফের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায়নি। বরফ সম্পূর্ণ না গলা পর্যন্ত বরফের উষ্ণতা কিন্তু আমরা দেখেছি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল। এই যে তাপ, এই তাপটাকে বলা হয় লীন তাপ। অর্থাৎ যে কোনো পদার্থই তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে যাওয়ার সময় বাইরে থেকে কিছু লীন তাপ সংগ্রহ করে অথবা হারায়, কিন্তু এই তাপ ওই পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না। এক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ লীন তাপ সংগ্রহ করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হয়েছে। এইভাবে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার এই যে ঘটনা, একে বলা হয় গলন। আর এই পরিবর্তনের সময় পদার্থ যে তাপ গ্রহণ করে তাকে বলা হয় গলনের লীন তাপ। এই যে গলনের লীন তাপ। যেমন বরফ গলনের লীন তাপ হচ্ছে কত? 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। তাহলে আমরা কি দেখলাম? যে লীন তাপ
পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না, কেবলমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়। অর্থাৎ পদার্থ এক অবস্থা থেকে আর এক অবস্থায় যেতে গেলে অবশ্যই লীন তাপ গ্রহণ বা বর্জন করতে হবে। এইবার আমরা দেখি পদার্থের অবস্থার পরিবর্তন কত রকমের হয়। আমরা জানি পদার্থের তিনটি অবস্থা, কঠিন অবস্থা, তরল অবস্থা আর বাষ্প বা গ্যাসীয় অবস্থা। তো কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যেতে গেলে কি করতে হবে? পদার্থকে তাপ দিতে হবে। অর্থাৎ পদার্থ তাপ গ্রহণ করে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যায়। আবার তরল অবস্থা থেকে বাষ্প অবস্থা বা গ্যাসীয় অবস্থায় যেতে গেলে সেখানেও পদার্থকে তাপ গ্রহণ করতে হবে। অর্থাৎ পদার্থ তাপ গ্রহণ করছে, এই তাপ গ্রহণ করে তরল অবস্থা থেকে বাষ্প অবস্থায় যাচ্ছে। আবার বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় আসতে গেলে কি করতে হবে? পদার্থকে ঠান্ডা করতে হবে, অর্থাৎ তাপ বর্জন করতে হবে। অর্থাৎ পদার্থ বাষ্প অবস্থা থেকে তাপ বর্জন করে তরল অবস্থায় আসছে। আবার তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় আসতে গেলে সেক্ষেত্রেও তাপ বর্জন করতে হবে। অর্থাৎ তরল পদার্থ তাপ বর্জন করছে, বর্জন করে কঠিন অবস্থায় আসছে। এইভাবে তাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে পদার্থ এক অবস্থা থেকে আর এক অবস্থায় যেতে পারে। এইবার এই নিচের ছকটি দেখো, খুব ভালো করে দেখবে। পদার্থ কোন অবস্থা থেকে কোন অবস্থায় বদলাচ্ছে, তারপরে আছে অবস্থার পরিবর্তনের নাম কি, এই অবস্থার পরিবর্তনের জন্য লীন তাপ গ্রহণ বা বর্জন কোনটা হচ্ছে, এবং সেই লীন তাপের নাম কি। এতগুলো বিষয় এখানে রয়েছে। তো পদার্থ কঠিন থেকে তরল অবস্থায় যাবে, তাহলে কঠিন পদার্থ তরল হচ্ছে, তাহলে এই যে অবস্থার পরিবর্তন এর নাম হচ্ছে গলন। তাহলে এর জন্য লীন তাপ কি হবে? লীন তাপ গৃহীত হবে, অর্থাৎ লীন তাপ ওই পদার্থ গ্রহণ করবে। এই লীন তাপটার নাম কি? এই লীন তাপের নাম হচ্ছে গলনের লীন তাপ। এরপরে দেখো তরল থেকে কঠিন হচ্ছে, পদার্থের এই অবস্থার পরিবর্তনের নাম হচ্ছে কঠিনীভবন। এক্ষেত্রে কি হবে? লীন তাপ বর্জন হবে, অর্থাৎ তরল পদার্থ লীন তাপ বর্জন করে কঠিন অবস্থায় রূপান্তরিত হবে। এই লীন তাপের নাম হচ্ছে কঠিনীভবনের লীন তাপ। এরপর দেখো তরল থেকে বাষ্প হচ্ছে, এই অবস্থার পরিবর্তনের নাম হচ্ছে বাষ্পীভবন। অর্থাৎ তরল পদার্থ তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়, অর্থাৎ এক্ষেত্রে লীন তাপ গৃহীত হয়। এই লীন তাপের নাম হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ। এরপরে বাষ্প থেকে তরল হচ্ছে, পদার্থের এই অবস্থার পরিবর্তন এর নাম হচ্ছে ঘনীভবন। ঘনীভবন এক্ষেত্রে কি হবে? লীন তাপ বর্জন হবে, অর্থাৎ বাষ্প কি করবে? তাপ বর্জন করে তরলে পরিণত হবে। এই লীন তাপের নাম হচ্ছে ঘনীভবনের লীন তাপ। তাহলে এবার আমরা দেখে নিই লীন তাপ কাকে বলে বা লীন তাপের সংজ্ঞা। একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের অবস্থা পরিবর্তনের লীন তাপ বলা হয়। এখানে দুটো তালিকা দেওয়া আছে, ভালো করে দেখো। এখানে জলের বিভিন্ন অবস্থার পরিবর্তনের জন্য বাইরে থেকে কতটা লীন তাপ গ্রহণ বা বর্জন করবে সেটা এখানে দেখানো হয়েছে। এই তালিকাটা দেখো, 1 গ্রাম বরফ উষ্ণতা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই বরফটাকে যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে চাই, তাহলে কি করতে হবে? এই বরফকে 80 ক্যালোরি তাপ দিতে হবে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফ
80 ক্যালোরি তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হয়। এই যে পদার্থের অবস্থা পরিবর্তন হলো, অর্থাৎ বরফ কঠিন পদার্থ সেখান থেকে কি হলো, জল তরল পদার্থে পরিণত হলো, এটাকে বলা হয় গলন। অর্থাৎ কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার যে ঘটনা সেটা হচ্ছে গলন। আবার উল্টো দিক দিয়ে দেখো, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফে পরিণত করতে চাই, তাহলে কি করতে হবে, সেই জলকে 80 ক্যালোরি তাপ বর্জন করতে হবে। যে -80 ক্যালোরি দেওয়া আছে, অর্থাৎ এই জল 80 ক্যালোরি তাপ বর্জন করলে আবার বরফ হয়ে যাবে। এই যে ঘটনা, এটাকে বলা হয় কঠিনীভবন। এইবার এই তালিকাটা দেখো, এখানে কি আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জল আছে। এই জলটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে গেলে 537 ক্যালোরি তাপ এখানে দিতে হবে। এই যে ঘটনা, এটাকে বলা হয় বাষ্পীভবন। আবার এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বাষ্পকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে গেলে এখান থেকে 537 ক্যালোরি তাপ বর্জন করতে হবে। এই ঘটনাকে বলা হয় ঘনীভবন। এইবার আমরা এই লিনতাপ সম্পর্কিত কিছু ঘটনার ব্যাখ্যা দেখব। হাতে স্পিরিট বা ইথার ঢাললে, স্পিরিট বা ইথার এটা হচ্ছে এক ধরনের তরল পদার্থ, জৈব পদার্থ আর কি, ওই জায়গায় ঠান্ডা অনুভূত হয়। আসলে কি হয়, স্পিরিট বা ইথার হচ্ছে খুব উদ্বায়ী পদার্থ, অর্থাৎ এরা খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। তাহলে এই তরল পদার্থ বাষ্পীভূত হবে, তাহলে বাষ্পীভবনের জন্য কি দরকার, লিন তাপ দরকার। সেই লিন তাপ কত পাবে, স্পিরিট কি করবে, আশপাশের পরিবেশ ও হাত থেকে সেই লিন তাপ সংগ্রহ করবে। তার ফলে কি হবে, হাতের ওই অংশ, যে অংশে স্পিরিট ঢালা আছে সেই অংশ কিছুটা তাপ হারাবে। তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যাবে। তাপ হারালে আমরা জানি উষ্ণতা কমে যায়, ফলে ওই অংশে ঠান্ডার অনুভূতি হয়। তোমরা দেখো যে গ্রীষ্মকালে মাটির কলসিতে জল রাখলে জল ঠান্ডা থাকে। কি হয়, আসলে কারণটা কি, মাটির কলসির গায়ে কি হয়, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে চুঁয়ে চুঁয়ে বেরিয়ে আসে। তখন যে জলটা বাইরে বেরিয়ে এলো তার বাষ্পীভবন ঘটবে, অর্থাৎ সেই জল বাষ্পীভূত হবে। আর এই বাষ্পীভবনের জন্য লিন তাপ দরকার। তখন কি হবে, ওই বেরিয়ে আসা জল কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, ফলে কলসি এবং কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়, যার ফলে কলসির ভিতরে জলটা ঠান্ডা থাকে। স্নান করে ওঠার পর পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন, এটাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে কি হবে, আমরা যখন স্নান করে উঠছি আমাদের গায়ে কিছু জলীয় জল রয়েছে, সেই জল কি হবে, বাষ্পীভবনের জন্য বাষ্পীভূত হবে। আর সেই বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় তাপ আমাদের শরীর এবং আশেপাশের পরিবেশ থেকে সংগ্রহ করবে, যার ফলে শরীর তাপ হারিয়ে কিছুটা ঠান্ডা হয়ে যায়, আমাদের তখন আরাম বোধ হয়। এবার দেখো, জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন হয়, ঠিক একই রকম জল দিয়ে ঘরের মেঝে মোছা হলো, এবার ওই মেঝের জল বাষ্পীভবন হবে, আর তার জন্য প্রয়োজনীয় লিন তাপ মেঝে এবং আশেপাশের পরিবেশ থেকে সংগ্রহ করবে, যার ফলে মেঝে তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। তারপরে দেখো, গরমকালে ঘরের জানালা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হলে ঘর বেশ ঠান্ডা থাকে। একই কারণ লিন তাপের জন্য। এখানে আসলে কি হয়,
দরজা জানলায় আমরা ভেজা পর্দা টাঙিয়ে রেখেছি, তাহলে ওই পর্দার জল বাষ্পীভবনের জন্য যে লিন তাপ দরকার সেটা ঘরের ভিতর এবং আশেপাশের পরিবেশ থেকে সংগ্রহ করবে, যার ফলে তাপ হারিয়ে ঘরের ভিতর এবং আশেপাশের পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। আজ এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমরা পরের বিষয় নিয়ে আলোচনা করব। এইবার আমরা দেখব জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা কী। জীবের আকৃতি, প্রকৃতি ও জীবনযাত্রার তারতম্যের পিছনে তাপ ও উষ্ণতার একটা প্রভাব আছে। শীতপ্রধান অঞ্চলের প্রাণী গ্রীষ্মপ্রধান এলাকার ওইসব প্রাণীর তুলনায় বেশি লোমশ হয়, যেমন কুকুর। গরমের দিনে মানুষের গা থেকে দরদর করে ঘাম পড়ে, কুকুরের জিভ থেকে লালা পড়ে, এসবই দেহকে ঠান্ডা রাখার জন্য। আবার মেরু ভালুকের দেহে ঘন লোম বা পেঙ্গুইনদের গা জড়াজড়ি করে থাকা সবই শরীরকে গরম রাখার জন্য। খুব গরমে চারা গাছ শুকিয়ে যায়, আবার গরম বালিতে গিরগিটি, সাপের মতো ঠান্ডা রক্তের প্রাণীরাও রোদ পোহায়। এসব ঘটনা সব তাপের প্রভাবেই ঘটে। কোনো জীব কতটা তাপ দেহের ভিতর তৈরি করতে পারে এবং বাইরের পরিবেশের সঙ্গে ওই জীবের কতটা পরিমাণ তাপের আদান প্রদান হয় তার ভিত্তিতেই বিভিন্ন জীবের দেহে তাপের তারতম্য হয়। এবার আমরা দেখি দেহের তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে গেলে মানুষ কী করে। এই শূন্যস্থানগুলো দেখো, এখানে শব্দভাণ্ডার দেওয়া আছে, এখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। 1 নম্বর কি বলেছে, ড্যাশ বাড়িয়ে দেয়। এটা কি হবে, শ্বাসক্রিয়া, শ্বাসক্রিয়া বাড়িয়ে দেয়। 2 নম্বরে আছে ড্যাশ হার বেড়ে যায়, এটা হবে ঘাম বেরোনোর হার বেড়ে যায়। এই যে ঘাম বেরোনোর হার বেড়ে যায়। 3 নম্বরে আছে দেখো ড্যাশ ব্যাস বেড়ে যায়, এটাই হবে রক্তনালী, রক্তনালীর ব্যাস বেড়ে যায়। 4 নম্বরে দেখো ড্যাশ পরিমাণ কমে যায়, এটাই হবে খাদ্য গ্রহণ, এই খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়। 5 নম্বরে আছে ড্যাশ অনীহা ও কুঁড়েমি দেখা যায়, এটা হবে কাজে, কাজে অনীহা ও কুঁড়েমি দেখা যায়। তাহলে আমরা দেখলাম দেহের উষ্ণতা বেড়ে গেলে আমরা কি করি। আবার উল্টো ঘটনা দেখো, যদি দেহের তাপমাত্রা বা উষ্ণতা কমে যায় তাহলে মানুষের শরীরে কি কি প্রভাব ঘটে। এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, লিখতে হবে। দেখা যাচ্ছে কাঁপুনি, তাহলে আমাদের দেহের উষ্ণতা কমে গেলে কি হয়, কাঁপুনি দেখা যায়। তারপর আছে দেখো খাদ্য গ্রহণ, দেহের উষ্ণতা কমে গেলে বা তাপমাত্রা কমে গেলে কি হবে, খাদ্য গ্রহণও কমে যাবে, খাদ্য গ্রহণ কমে যায়। তারপর আছে দেখো ঘাম বেরোনোর, তাহলে আমরা একটু আগে দেখলাম আগের যাই শূন্যস্থানে যে দেহের তাপমাত্রা বেড়ে গেলে ঘাম বেরোনোর হার বেড়ে যায়, এখানে ঠিক তার উল্টোটাই হবে, তাপমাত্রা কমে গেলে ঘাম বেরোনোর হার কমে যায়। আর কি হয়, তাপমাত্রা কমে গেলে লোম খাড়া হয়ে যায়। তোমরা দেখেছো শীতকালে খুব ঠান্ডায় লোম খাড়া হয়ে যায়। এগুলো গেল তো আমাদের মানুষের দেহে তাপমাত্রা বাড়া কমার ফলে কি কি প্রভাব ঘটে। ঠিক উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু তাপের প্রভাব রয়েছে, তার কিছু উদাহরণ বা কয়েকটি ঘটনার কথা বলছি। তোমরা সবাই
দেখেছো যে সূর্যমুখী, চন্দ্রমল্লিকা এই ফুলগুলো শীতকালে ফোটে, কারণ তখন তাপমাত্রা কম থাকে। তাহলে পরিবেশের তাপমাত্রা একটা নির্দিষ্ট মানের বেশি হলে তখন এরা বাঁচতে পারে না। আবার বেল, জুঁই প্রভৃতি ফুল গ্রীষ্মকালে ফোটে, শীতকালে এরা ফুটতে পারে না, কারণ গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে। অর্থাৎ এখানে তাপের একটা প্রভাব, ফুল ফোটার পিছনে তাপের প্রভাব একটা রয়েছে। উষ্ণতার প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম হয়, উদ্ভিদের বৃদ্ধি হয় এবং ফুল ফল ধারণ সম্ভব হয়। গ্রীষ্মকালে প্রবল উষ্ণতায় উদ্ভিদ নেতিয়ে পড়ে এবং চারাগাছের পাতা বিবর্ণ হয়ে যায় এবং শুকিয়ে যায়। বাবলা, আমরুল, শুশুনি, রাধাচূড়া প্রভৃতি গাছে উদ্ভিদের পাতা দিনের বেলা একটি উষ্ণতায় খোলে, আবার রাত্রের বেলায় কি হয়, পাতাগুলো মুড়ে যায়। পদ্ম, গোলাপ ইত্যাদি ফুলের পাপড়ি উষ্ণতা বাড়লেই ফোটে। অধিকাংশ ফসলের উৎপাদনশীলতা উষ্ণতার নির্দিষ্ট মান এর উপর নির্ভর করে। যেমন চা বা কফি, এগুলো চাষের জন্য শীতল আবহাওয়ার অনুকূল হলেও ধান বা গমের ক্ষেত্রে কিন্তু সেটা সহায়ক না। অর্থাৎ চা কফি এগুলো খুব শীতপ্রধান দেশে হয়, শীতপ্রধান অঞ্চলে, কিন্তু ধান বা গম এটা গ্রীষ্মপ্রধান অঞ্চলের ফসল। তাহলে আমরা দেখলাম যে প্রাণীদের মতো উদ্ভিদেরও ক্ষেত্রে তাপের একটা প্রভাব রয়েছে।